রকেটকে কই পাঠায়? রকেটকে মহাশূন্যে পাঠায়, রাইট। মহাশূন্যে পাঠানোর ক্ষেত্রে তোমাকে প্রচণ্ড লেভেলের বল দিতে হবে, বা অন্য কথায় প্রচণ্ড লেভেলের শক্তি আসলে দিতে হবে, তাছাড়া মহাশূন্যে যাবে না। কারণ গ্র্যাভিটি যেটা করবে, যে কোনো বস্তুকে টেনে নেয় নিজে থেকে। এমন একটা বস্তুকে তুমি যদি পাঠাইতে চাও মহাবিশ্বে, মানে মহাকাশে আর কি, তাহলে তোমার অবশ্যই খুব বেশি লেভেলের বলের প্রয়োজন হবে। খেয়াল করবে, বলের প্রয়োজনটা খুব বেশি হবে, ঠিক আছে। তো নর্মালি এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম ইন্টু এ, খেয়াল করে দেখো আমরা যদি এইটা নিয়ে কাজ করতে চাই, তো এটা কি জিনিস ছিল মনে করে দেখো, প্রথম ক্লাসে বলছিলাম এটা ছিল হচ্ছে তোমার, আমরা এখানে বেগ ভরটাকে স্থির রাখি, দিয়ে বেগের পরিবর্তন ঘটাই, রাইট, এ ঘটাই, তাহলে একটা ফোর্স পাওয়া যায়। এখন মহাবিশ্বে পাঠানোর জন্য, মহাকাশে পাঠানোর জন্য যদি এফ এর ভ্যালুটা অনেক বেশি হতে হয়, তখন তোমার এম এর ভ্যালু যাই হোক না কেন, তুমি যত ভারী বানাও না কেন রকেট, এর ভ্যালুটা কিন্তু বেশি হইতেই হবে, এর ভ্যালুটা বেশি হইতেই হবে। এখন এর ভ্যালুটা তোমার যদি বেশি হইতে হয়, তাহলে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে পৃথিবীতে এমন কোনো মেশিন নাই যেটা খুব মানে তোমার রকেট কিন্তু খুব মানে ছোট জিনিস, ক্ষুদ্র জিনিস না, এটা কিন্তু ভর থাকে অনেক। এখন খুব মানে যেটা বলে যে এমন কোনো মেশিনারি নাই যেটা এ দিতে পারবে এত ফাস্ট, যার ফলে এফ এর ভ্যালুটা অনেক বেশি হবে, ঠিক আছে। তো এই জন্য আসলে আমরা এই সূত্রটা বা এই কেসটা অ্যাপ্লাই করি না যেখানে এমটা স্থির থাকে, বেগের চেঞ্জ হয়, বরং আমরা মেইন সূত্রটাই অ্যাপ্লাই করি। কোন সূত্র অ্যাপ্লাই করি? এই সূত্রটা দেখো, সূত্র অ্যাপ্লাই করি হচ্ছে এইটা, এফ ইকুয়াল টু, মেইন সূত্র কি ছিল এটা, আমরা মান লিখলাম, এজন্য ভেক্টর চিহ্ন নাই, ঠিক আছে, জাস্ট মান লিখছি আর কি, ডিটি অফ এম ভি, তাহলে এম ডিভি ডিটি ছিল প্লাস ভি ডিএম বাই ডিটি ছিল। আমরা অ্যাপ্লাই করব হচ্ছে, দেখো এখানে খেয়াল করে, এটা তো এম ডিভি বাই ডিটি, এটা ঠিক আছে, এটা অ্যাপ্লাই করা যাচ্ছে না, তাহলে আমরা এটা অ্যাপ্লাই না করে আমরা অ্যাপ্লাই করব এইটা, ভি ডিএম বাই ডিটি, বা অন্য কথায় বেগটাকে কনস্ট্যান্ট রাখবো, ভরটাকে চেঞ্জ করব, তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে ভি ডিএম বাই ডিটি, এইটা ইউজ করব। কারণ ভর আমরা চাইলেই, মেশিনারিজ আছে বা প্রযুক্তি আছে, আমরা চাইলে খুব দ্রুত ভরে চেঞ্জ করতে পারি। কিভাবে? এখন আসলে হচ্ছে কিভাবে, এখন আসলে রকেটের খেলা শুরু। রকেট বা যে কোনো মহাকাশ যান বা স্পেসশিপ, এটাতে ভর থাকে নির্দিষ্ট, আমরা ধরি যে কোনো অবস্থানে ভর হচ্ছে এম, ঠিক আছে। তো এর মধ্যে আসলে জ্বালানি থাকে অনেক বেশি, কি থাকে, এম এর মধ্যে আসলে জ্বালানি থাকে অনেক বেশি। জ্বালানি কি করে, জ্বালানি পুড়ে, জ্বালানি পুড়তে পুড়তে তাদের আসলে একটা নির্দিষ্ট বেগে বের করে দেওয়া হয়, নির্দিষ্ট একটা বেগে বের করে দেওয়া হয়। তাহলে খেয়াল করো, চিত্রটা খেয়াল করো, এখানে জ্বালানিকে নির্দিষ্ট বেগে বের করে দেওয়া হচ্ছে, এবং এই বেগটা হচ্ছে ভি ধরা হচ্ছে, ঠিক আছে, বা ভি আর ধরা হয় আসলে, ভি আর। আচ্ছা, তো ভি আর কেন ধরা হয়, এটা একটা কথা। এখানে বেশ অনেকগুলা ছোটখাটো জিনিস আছে, এগুলো একটু ক্লিয়ার করে বলি, তাহলে একটু টাইম লাগবে আসলে, জাস্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখো সাবধানে দেখো, ঠান্ডা মাথায় দেখো, হয়ে যাবে। এখানে মনে করো যে রকেট যাচ্ছে, ঠিক আছে, মনে করো তুমি একটা রকেট দেখতেছো উপরের দিকে যাচ্ছে, অন্তিম সময়ের সমবেগে এটা বলা যাবে না আসলে, কারণ এটা তাদের বেগ চেঞ্জ করা দরকার হয়, অনেক সময় বেগটা স্লো করা দরকার হয়, এটা ম্যাটার করে আসলে তারা কিভাবে যাচ্ছে আসলে, মানে সায়েন্টিস্টরা যেভাবে চান সেভাবে তারা করতে পারেন, এটা সমস্যা নাই। তোমার এটাকে ত্বরণেও চালাইতে পারেন যারা, যারা চাইলে সমবেগেও চালাইতে পারেন, তারা চাইলে মন্দনেও চালাইতে পারেন প্রয়োজন অনুসারে, ওইটা মানে ফিক্স না যে ওখানে যে সমবেগে চলবে এরকম কিছু। আচ্ছা ধরো, দেখো এইখানে একটা জিনিস একটু বুঝতে হবে, সেটা হচ্ছে তোমার এই চিত্রে খেয়াল করে দেখো, রকেটটার এই যে দেখো, এই যে চারটা তোমার মানে বিভিন্ন দেখো চারটার দণ্ডের মতো আছে, ঠিক আছে, এগুলা আসলে জ্বালানি ভর্তি, এগুলা জ্বালানি ভর্তি দণ্ড, এর মধ্যে প্রচণ্ড পরিমাণে জ্বালানি আছে, এবং জ্বালানিগুলোকে পোড়ানো হচ্ছে, ঠিক আছে। পোড়ানোর ফলে যেটা হচ্ছে, সেগুলা আসলে নির্দিষ্ট একটা বেগে বের হবে, এবং প্রচণ্ড কিন্তু শব্দ হয়, রকেটের যে কোনো ভিডিওতে তোমরা দেখবা শব্দ হচ্ছে অনেক, বেগ যখন বের হয় তখন প্রচণ্ড লেভেলের শব্দ হয় আসলে। তো এই যে যে বেগটাতে বের হচ্ছে সেটাকে আমরা বলছি ভিআর। তবে চিন্তা করে দেখো, এই যে মোমেন্টটাতে ছবিটা তোলা হয়েছে আসলে, ওই মোমেন্টে কি হচ্ছে, ওই মোমেন্টে কিন্তু রকেটটা উপরের দিকে যাচ্ছে অলরেডি, রাইট,
রকেটের কিন্তু নির্দিষ্ট একটা বেগ আছে, রকেটের বেগটা হচ্ছে, ধরো মনে করো যে এভাবে না দেখে জাস্ট মনে করো তোমাদের নিজেরা হাতে কলমে করে মনে করো যে রকেটের বেগ হচ্ছে 80 একক, ঠিক আছে, 80 একক। এটা কিলোমিটার পার আওয়ার হইতে পারে, 80,000 কিলোমিটার পার আওয়ার হইতে পারে, বাদ দাও, শুধু 80 চিন্তা করো। আর হচ্ছে এদিকে জ্বালানির বেগটা হচ্ছে ধরি যে 500। খেয়াল করো, রকেটের বেগ হচ্ছে 80, কিন্তু জ্বালানিটা আসলে বেশি বেগে বের করা হয় নর্মালি, তাহলে এটা কত হচ্ছে 500, ঠিক আছে। কথা হচ্ছে যে আমরা ভিআর এর ভ্যালু সরাসরি 500 লিখবো কিনা। আমরা ভিআর বলতে যেটা আমরা বুঝতেছি সেটাই কি সরাসরি 500 কিনা। অ্যান্সার হচ্ছে না, সেটা সরাসরি 500 না, বরং এই ভিআরটা হচ্ছে আসলে এখন লেখো ভিআরটা হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ, রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ, ঠিক আছে। ভিআরটা কি বললাম, এজন্য আর হচ্ছে রিলেটিভ বোঝায়, এজন্য ভি আর লেখা হয়। দেখো বইয়ে ভিআর লিখে রাখছে, কিন্তু ভিআরটা অত ভালো মতো ব্যাখ্যা করে নাই। ভিআর মানে হচ্ছে রিলেটিভ, রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। তাহলে এটা কি মিন করছে, এটা মিন করছে হচ্ছে রকেটের বেগ, আমরা পড়ছি কিন্তু আপেক্ষিক বেগ এগুলা, তাহলে রকেটের বেগ, রকেট মাইনাস ভি জ্বালানি, রাইট। উল্টা বললাম তো, যার সাপেক্ষে সেটাকে মাইনাস করতে হয়, ঠিক আছে, এগুলা কিন্তু ভুলো না। যার সাপেক্ষে সেটাকে মাইনাস, রকেটটাকে মাইনাস করতে হবে, জ্বালানি থাকবে এখানে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তারা কিন্তু পরস্পরের বিপরীত, রাইট, তারা কিন্তু পরস্পর বিপরীত। দেখো একটা 500 আর একটা 80। আমরা কি জানি, যখন আপেক্ষিক বেগ বের করতে হয় তখন বিপরীত দিকে থাকলে কি হয়, আসলে যোগ হয়ে যায়। তুমি এটাকে প্লাস ধরলে এটা কিন্তু আসবে হচ্ছে নেগেটিভ, কারণ এটা নিচের দিকে। তাহলে আসলে কি হবে, এখানে যোগ হয়ে যাবে, বা ভিআর এর ভ্যালু এখানে আসবে হচ্ছে, তুমি যদি আমরা যেটা পড়ছি অলরেডি সেটা অ্যাপ্লাই করে দেখো, এখানে আসবে 500 প্লাস 80, 580, ঠিক আছে। তো খেয়াল রাখবা, প্রশ্নের ডাটা দেখতে হবে কিন্তু। যদি বলে যে রকেটটা এত বেগে উপরে উঠছে এবং রকেট থেকে এত বেগে জ্বালানি বের হচ্ছে, তাহলে ভিআর এর ভ্যালু কোনটা বসাবো আমরা, ভিআর এর ভ্যালু বসাবো হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। বা তুমি যদি অত চিন্তা না করতে পারো, জাস্ট দুইটা যোগ করবা, এটা যেটা দিবে এটা যেটা দিবে দুইটা যোগ করে যেটা পাবো সেটাকে আমরা ভিআর এ লিখবো। ওকে, তাহলে আপাতত ভিআরটা গেল। তাহলে আপেক্ষিক বেগে আসলে বের হচ্ছে, রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ হচ্ছে এটা, ঠিক আছে। তো এখানে আসলে ভিআরটাকে কনস্ট্যান্ট রাখা হয়, আমি কি বললাম, ভিআরটাকে কনস্ট্যান্ট রাখা হয়, ভিআরটাকে কনস্ট্যান্টলি মেনটেন করা হয়, কনস্ট্যান্টলি রাখা হয়। এবং আমরা দেখো এখানে কি হচ্ছে, আসলে জ্বালানি বের হয়ে যাচ্ছে, রাইট, জ্বালানি বের হয়ে যাচ্ছে। জ্বালানি কি ছিল, জ্বালানি তো কোনো একটা বস্তু দিয়ে তৈরি ছিল, দেখা গেল তরল দাহ্য গ্যাস ছিল, তরল গ্যাস ছিল, তো সেটা তো বের হয়ে যাচ্ছে, রাইট, পুড়তে পুড়তে বের হয়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে না তো, ঠিক আছে। পদার্থ তো নষ্ট হয় না, পুড়তে পুড়তে অন্য পদার্থে মানে অন্য অবস্থায় চলে যাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে, কিন্তু পুড়তে পুড়তে তো বের হচ্ছে। তাহলে যেটা হচ্ছে নির্দিষ্ট টাইমে কি হচ্ছে, জ্বালানি বের হচ্ছে। তো জ্বালানি নির্গমনের হার, এটাকে আমরা বলি হচ্ছে জ্বালানি নির্গমনের হার। ধরো যে জ্বালানি নির্গমনের হার, জ্বালানি নির্গমনের হার, এটা কি মিন করবে, এটা মিন করবে হচ্ছে নির্দিষ্ট সময়ে, ডিটি সময়ে কি পরিমাণ জ্বালানি ফুরিয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। নির্দিষ্ট সময়ে কি পরিমাণ জ্বালানি বের হয়ে যাচ্ছে সেটা মিন করবে জ্বালানি নির্গমনের হার। তাহলে খেয়াল করে দেখো, একটু আগে একটা সূত্র লিখছিলাম, এফ ইকুয়াল টু ভি ডিএম বাই ডিটি। তাহলে যেটা হচ্ছে, তাহলে কি হবে এখানে, তাহলে ভি আর ডিএম বাই ডিটি। তাহলে দেখো এই যে ভিআরটা কনস্ট্যান্টলি রাখা হচ্ছে এবং জ্বালানি নির্গমনের হার এটা, এই দুটার গুণফলের ফলে কি পাওয়া যাবে, একটা এফ পাওয়া যাবে, এফ পাওয়া যাবে। এই এফটা কার উপরে অ্যাপ্লাই হচ্ছে, দেখো কার উপরে অ্যাপ্লাই হচ্ছে, এটা অ্যাপ্লাই হচ্ছে পারিপার্শ্বিকের উপরে বা এনভায়রনমেন্টের উপরে, ঠিক আছে। এফটা অ্যাপ্লাই হচ্ছে হলো এনভায়রনমেন্টের উপরে, এই এফটা হচ্ছে এইটা, খেয়াল করো এই এফটা হচ্ছে এনভায়রনমেন্টের উপরে অ্যাপ্লাই করা হচ্ছে।
এখন কথা হচ্ছে পরিবেশের উপরে বা পারিপার্শ্বিকের উপরে অ্যাপ্লাই করে কি লাভ? লাভ আছে। পরিবেশে তো ফাঁকা স্থান না, পরিবেশে কি আছে? বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল তো ছেড়ে কথা বলবে না, বায়ুমণ্ডল বলবে যে ঠিক আছে রকেট ভাইয়া, তুমি আমাকে এফ বলের ক্রিয়া দিছ, আমি তোমাকে একটা প্রতিক্রিয়া দিব, দাও, সমস্যা নেই। তাহলে রকেটকে কি করবে? রকেটকে একটা প্রতিক্রিয়া দিয়ে দিবে সুন্দর মতো, খেয়াল করো। তাহলে এই এফ বলটা হচ্ছে আবহাওয়ার উপরে, বা চিন্তা করতে পারো বায়ুমণ্ডলের উপরে, আবহাওয়া বলা ঠিক হয়নি, সরি, বায়ুমণ্ডলের উপরে। আর এই এফটা হচ্ছে রকেটের উপরে, রাইট? এই এফটা হচ্ছে রকেটের উপরে। তাহলে খেয়াল করে দেখো, এখানে এই এফ এর যদি ভ্যালু হয়, এই এফটা ছিল হচ্ছে আসলে ভিআর ডিএম বাই ডিটি, তাহলে এই এফটা কত হবে? এই এফটা হবে হচ্ছে মাইনাস ভিআর ডিএম বাই ডিটি, তুমি যদি দিকটা ঠিকঠাক রাখতে চাও। দেখো এখানে অনেক কিছু বোঝার আছে, এগুলা কিন্তু পরে বুঝবা না, পরে কিন্তু হাউ করবা। রকেট থেকে কিন্তু ম্যাথ এবার আসার কথা, কারণ হচ্ছে তোমার যেটা বলে এমসিকিউ তো নর্মালি দেয়, এবার হচ্ছে রিটেনে অনেক বেশি কোশ্চেন করার চান্স আছে। আসলে রিটেনের বলবিদ্যা থেকে 3টা প্রশ্ন হইতে পারে এই বছর, যেহেতু চ্যাপ্টার কম। তাহলে দেখো এটা ভিআর ডিএম বাই ডিটি, এটা হচ্ছে মাইনাস ভিআর ডিএম বাই ডিটি। তা আমরা একটু আগে কি বলছিলাম, উপরে একটা কথা লেখা ছিল হচ্ছে শুধুমাত্র যার উপরে বল, মানে এম ভরের বস্তুর উপরে, শুধুমাত্র এম ভরের বস্তুর উপরে যে বলটা প্রয়োগ করা হয় সেটা দেখবো। তাহলে রকেটের উপর বল প্রয়োগ হচ্ছে কিন্তু এটা, আর এটা হচ্ছে আবহাওয়ার উপরে। তো আবহাওয়া বা সরি পরিবেশের উপরে যেটা হচ্ছে সেটা আমরা দেখবো না, সেটা আমরা সরাই রাখি, ঠিক আছে? সেটা আমাদের নিয়ে এখানে জ্ঞানজাম করে আসলে লাভ নাই, সেটা তো আমরা নিচ্ছি না। আমরা নিচ্ছি হচ্ছে কার উপরে? আমরা নিচ্ছি হচ্ছে শুধুমাত্র রকেটের উপরে যে বলটা প্রয়োগ হচ্ছে সেটা, ঠিক আছে? তাহলে রকেটের উপর প্রযুক্ত বলটা হচ্ছে এখানে একটা মাইনাস থাকবে, তাহলে এটা হচ্ছে রকেটের উপর প্রযুক্ত, খেয়াল করে দেখো। তাহলে এটা হচ্ছে এফ। এখন যে কোনো মোমেন্টে ধরলাম, যে কোনো একটা মোমেন্টে ধরো যে তুমি যে ছবিতে আমরা দেখলাম, ওই ছবিতে থাকা অবস্থায়, ওই ছবিতে স্টিল ছবিতে থাকা অবস্থায় রকেটের ভর হচ্ছে এম, উইথ মোমেন্টের রকেটের ভর হচ্ছে এম। তাহলে কি হবে? নিচের দিকে অবশ্যই একটা, নিচের দিকে কি থাকবে? নিচের দিকে অবশ্যই একটা এমজি কিন্তু থাকবে, নিচের দিকে অবশ্যই একটা এমজি থাকবে। যখন সে উপরে চলে গেছে, রাইট? উপরে চলে গেছে মানে সে, আমরা ছবি তুলছি, জাস্ট একটা ছবি দেখাইছিলাম, কি হচ্ছে ওই মোমেন্টে তো সে উপরে যাচ্ছে এবং তার নিচের দিকে তো একটা ভর আছেই, তাহলে একটা এমজি কিন্তু থাকে, ছোটাদের এমজি, হ্যাঁ ছোটাদের এমজি কিন্তু থাকবেই। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো এখানে বেশ কিছু কথা আছে। তাহলে দেখো প্রথম কথা হচ্ছে, এটুকু আমরা আশা করি বুঝছি, এই বলটার একটা নাম আছে, এটাকে বলা হয় হচ্ছে থ্রাস্ট ফোর্স। কি ফোর্স? থ্রাস্ট, থ্রাস্ট। বা এটাকে বলা হচ্ছে রকেটের উপর প্রযুক্ত ঘাত বল, ঠিক আছে? এটা হচ্ছে এক প্রকারের ঘাত বল। থ্রাস্ট বলতে আসলে খুব বেশি বল বোঝায়। ঘাত বল মানে কি? ঘাত বল মানে হচ্ছে খুব অল্প সময়ের জন্য খুব বেশি বল, যেহেতু খুব বেশি বল প্রয়োজন হচ্ছে, খুব অল্প সময় অ্যাপ্লাই করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে থ্রাস্ট ফোর্স, ঠিক আছে? বা ঊর্ধ্ব তোমার হচ্ছে উপরের দিকে একটা বল, এটা হচ্ছে থ্রাস্ট ফোর্স। আচ্ছা, এখন নিচের দিকে একটা বল আছে এমজি, কিন্তু কিন্তু খেয়াল করে দেখো, রকেট তুমি যতই দেখবা নিচ থেকে যখন উপরে উঠবে আস্তে আস্তে কিন্তু তার স্পিড কিন্তু বাড়তেই থাকে, রাইট? স্পিড বাড়ছে তো বাড়ছেই, রকেটের স্পিড কিন্তু বাড়ছে তো বাড়ছেই। তাহলে কি হচ্ছে? ওভারঅল কি হচ্ছে? ওভারঅল রকেটের স্পিড যখন বাড়ে, এটার মানে কি? ওভারঅল কিন্তু রকেটের ত্বরণ হচ্ছে। খেয়াল করো, আমরা কিন্তু রকেটের স্পিডটাকে সমবেগে রাখছি না, আমরা সমবেগে রাখছি হচ্ছে এইটাকে, ঠিক আছে? ভিআরটাকে আমরা এই মানটাকে সমবেগে রাখছি। এটা কিন্তু রকেটের স্পিড না, রকেটের স্পিড তো আলাদা ছিল, জ্বালানির স্পিড আলাদা, ওই দুইটা মিলে হচ্ছে ভিআর, সেটাকে আমরা সেম রাখছি। তাহলে দেখো যেটা হচ্ছে, এখন চিন্তা করো রকেটের উপর কোন কোন বল কাজ করছে? রকেটের উপর বল কাজ করছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে এফ এবং একটা হচ্ছে এমজি, একটা হচ্ছে এফ এবং একটা হচ্ছে এমজি। এবং সে কোন দিকে যাচ্ছে আসলে, বা তার নির্তরণটা কত? নির্তরণটা হচ্ছে এ। তাহলে আমরা কি দেখতে পারি? আমরা দেখতে পারি হচ্ছে উপরের দিকেরটা বড়, নিচের দিকেরটা ছোট। তাহলে আমরা দেখতে পারি হচ্ছে এফ মাইনাস এমজি ইকুয়াল টু হচ্ছে এম এ, বা আমরা এটা লিখতে পারি হচ্ছে এফ মানে হচ্ছে মাইনাস ভিআর ডিএম বাই ডিটি মাইনাস এমজি ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এ, রাইট? আচ্ছা,
তাহলে এতটুকুতে আমরা আসছি। ওকে, আচ্ছা এখন আরেকটু ছোট কথা আছে। ছোট কথাটা হচ্ছে এটা কার ত্বরণ? এটা হচ্ছে রকেটের ত্বরণ। আমি কি বললাম? রকেটের বেগটাকে আমরা বাড়াচ্ছি, কিন্তু এই স্পিডটাকে আমরা ঠিকঠাক রাখছি। ঠিক আছে, ওভারঅল এই স্পিডটাকে ঠিকঠাক রাখা হচ্ছে, রকেটের বেগটাকে বাড়ানো হচ্ছে। তার মানে রকেটের বেগের চেঞ্জ হচ্ছে, এটা রাইট, রকেটের বেগের চেঞ্জ আছে। বা অন্য কথায় আমি বলতে গেলে আমি চাইলে এই কথাটা লিখতে পারি, এখান থেকে লিখতে পারি হচ্ছে বাম পক্ষটাকে ডান পক্ষটাকে বাম পক্ষে লিখি এম ডিভি বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভিআর ডিএম বাই ডিটি মাইনাস এমজি। এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। ঠিক আছে, তাহলে এখন দেখো এক নাম্বার ইকুয়েশনটাকে আমি আবার একটু লিখি উপরে, এম ডিভি বাই ডিটি মানে এম এ ইকুয়াল টু হচ্ছে এফ মাইনাস এমজি। এফ মানে হচ্ছে মাইনাস ভিআর ডিএম ডিটি মাইনাস এমজি। আচ্ছা, এবার আমি ডিটি দ্বারা আসলে গুণ করে দিব। চেইন রুল ইউজ করা হয় আসলে। ঠিক আছে, এটা কিন্তু চেইন রুল, এটা কিন্তু গুণ না, আসলে এটাকে বলা হয় চেইন রুল ইউজ করা, ডিফারেন্সিয়েশনের চেইন রুল, বা সহজ বাংলায় বললে ডিটি দ্বারা গুণ করলে যেটা হয় সেটাই হচ্ছে আসলে। আচ্ছা, এখন আমরা আসলে যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে কোনো মোমেন্টে বেগটা বের করব। ঠিক আছে, যে কোনো মোমেন্টে বেগ বের করব, যে নির্দিষ্ট একটা টাইম বলে দিলাম, বললাম যে উড্ডয়নের পরে এতক্ষণ পরে বেগটা কত সেটা একটু বের করে দেখো। তাহলে আমরা এটা বের করব। ঠিক আছে, আচ্ছা, আর এখানে খেয়াল করে দেখো, আমরা যদি বলতো যে নিট ত্বরণ কত, রকেটের নিট ত্বরণ কত, রকেটের নিট ত্বরণ কোনটা? এইটা। ঠিক আছে, এটা কিন্তু নিট ত্বরণ, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা করতে পারতাম। যদি বলে রকেটের নিট ত্বরণটা বের করো, তাহলে এটা আমাদের বের করতে হতো। ঠিক আছে, আর এখন হচ্ছে আমরা বের করব বেগটা কত আসলে। তাহলে বেগটা কত যদি বের করি, দেখো এখানে এম এম দ্বারা তাহলে ভাগ করে দিই, ভিআর ডিএম বাই এম মাইনাস জি ডিটি। দেখো এম দ্বারা ভাগ করে দিলাম, এখানকার এম নাই হয়ে গেল, আর এখানকার এম নিচে একটা চলে আসে। আচ্ছা, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে ভি এর ভ্যালুটা বের করা। এম জি এর আগে কেন প্লাস হবে? আল্লাহ, এই দেখো এখানে কি ছিল, এখানে এম ভরের একটা বস্তু, এটার উপরে দুইটা বল কাজ করছে, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে নিচের দিকে এমজি। বস্তুটা উপরের দিকে ত্বরণে যাচ্ছে, তাহলে কি লেখা যায়? এটা লেখা যায় না? আগের ক্লাসগুলো করে আসা যাও। আচ্ছা, তো যাই হোক, এখন হচ্ছে আমরা ভিটা বের করবো। তো ভিটা বের করার জন্য কি করতে হবে? ডিভি করতে হবে, ডিভিটার ইন্টিগ্রেশন করে ফেলতে হবে। আসলে আমাদের শেষ, আসলে প্রায় নেক্সট লাইনেই শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশনের জন্য লিমিট দরকার, লিমিট দরকার। তাহলে আমরা ধরি যে টাইম ইকুয়ালটা একদম জিরোতে, এটার বেগটা হচ্ছে, ভরটা হচ্ছিল এম নট, শুরুর ভর, আর বেগটা হচ্ছিল ইউ, বা ইউটাকে নর্মালি জিরো ধরা হয় স্টার্টে নর্মালি জিরো ধরা হয়। ঠিক আছে, ইউ না হলে ইউ, আচ্ছা ইউ রাখি আমরা। আচ্ছা, টাইম ইকুয়াল টু টিতে, যে কোনো টি ইকুয়াল টু টি টাইমে এটার ভর হয়ে গেছে হচ্ছে এম, এবং এটার বেগ হয়ে গেছে হচ্ছে ভি। তাহলে ডিভি এর ইন্টিগ্রেশন মানে হচ্ছে ভি ইউ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি আর ডিএম বাই এম, এটা হচ্ছে লন এম, লগারিদমক এম, লন বলা উচিত না, এলএন বলা উচিত, তাহলে আমরা লনই বলি, সমস্যা নাই। জি টি জিরো, সরি টি জিরো, শেষ। দেখো এখন যেটা হচ্ছে ভি মাইনাস ইউ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি আর লন এম বাই এম নট মাইনাস জিটি। তাহলে আমি জাস্ট ছেড়ে দেবো 2-1 মিনিটের মধ্যে, তারপরে নেক্সট দিনে হচ্ছে এটা আমরা ম্যাথ শুরু করব। ইউ মাইনাস ভি আর লন এম বাই এম নট মাইনাস জিটি। আচ্ছা, ধরো যে, আচ্ছা এটা কি হলো? এটা হলো রকেটের যে কোনো টাইম পর, যে কোনো নির্দিষ্ট টি টাইম পরে হচ্ছে বেগ। ঠিক আছে, এটা বের হলো। এখন ধরো যে আমরা রকেটের চিন্তা না করে যে কোনো একটা ঊর্ধ্বমুখী পাথরের কথা চিন্তা করব। খেয়াল করো, ঊর্ধ্বমুখী একটা পাথর, ঠিক আছে,
ইউ বেগে নিক্ষেপ করেছি, আমরা বের করব হচ্ছে টি টাইম পরে তার বেগটা কত। টি টাইম পরে তার বেগটা কত, খেয়াল করে দেখবা যে পাথরের ক্ষেত্রে কি হবে, পাথরের ক্ষেত্রে এম ইকুয়াল টু হচ্ছে এম নট, রাইট? যে কোনো পাথরের ক্ষেত্রে। কারণটা কি? কারণ হচ্ছে ভরের তো চেঞ্জ হচ্ছে না। একটা ধরো যে মার্কারটাকে যদি উপরের দিকে ছেড়ে নিচের দিকে নামাই, তাহলে কিন্তু মার্কারের ভরের কিন্তু চেঞ্জ হয় নাই, রাইট? ভরের চেঞ্জ হয় নাই, মানে আদি ভরও যা শেষ ভরও তাই। আচ্ছা, কিন্তু রকেটের ক্ষেত্রে ভরের চেঞ্জ হচ্ছিল কারণ জ্বালানি ফুরা যাচ্ছে, এটা আলাদা হিসাব। আচ্ছা, তাহলে দেখো, সুতরাং ভি ইকুয়াল টু কত হবে? ভি ইকুয়াল টু হবে হচ্ছে ইউ মাইনাস ভি আর লন এম ইকুয়াল টু এম নট, তাহলে এম নট বাই এম নট চলে আসে মাইনাস জিটি। আচ্ছা, লন ওয়ান, দেখো এখানে লন ওয়ান আসে, লন ওয়ানের ভ্যালু হচ্ছে 0, তাহলে এটা বাদ। তাহলে দেখো কি আসে, ইউ মাইনাস জিটি, গতিবিদ্যার সমীকরণ। বুঝছো হিসাবটা? আসলে এটা যে কোনো বস্তুরই সমীকরণ, শুধু রকেট না, যে কোনো বস্তুর এটা সমীকরণ। যদি ভরের চেঞ্জ হয় তাহলে এটা খাটবে। আর এটা আমরা গতিবিদ্যায় যেটা পড়ি, এটা আসলে এটার একটা কেস, ঠিক আছে? এই জিনিসটারই একটা কেস আমরা আসলে গতিবিদ্যায় পড়ি। এটার একটা কেস যখন এম ইকুয়াল টু হচ্ছে এম নট, তখন হচ্ছে আসলে এটা আসে। বুঝছো অবস্থা? এইভাবে মনে রাখতে হয় সূত্র। এই জন্য তো আমি জীবনেও ভুলবো না। এটা যদি আমি মনে রাখতে পারি তাহলে এখানে আমি জীবনেও ভুলবো না যেখানে আসলে জিটি মাইনাস আসে, ঠিক আছে? জাস্ট এটা হচ্ছে জাস্ট এখানে একটু মনে রাখতে হবে তোমার, আর কি, মানে তোমার দুইটা জিনিস ভোলার প্যারা নাই। একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে মাইনাস জিটি, এই দুইটা ভোলার প্যারা নাই, তোমার একটা মনে রাখতে হবে। আর যে মনে করে খালি মুখস্থ করবে বই দেখে না বুঝে, সে কিন্তু সবই মনে রাখতে হবে, তার 3টা জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে? আর যে খালি যে একটু চালাক, সে তো গতিবিদ্যার এটা পারেই, সে কিন্তু আর এই দুইটা মুখস্থ করবে না, শুধু এটা মনে রাখবে আর মুখস্থ করবে আর কি। মুখস্থ কথা বলাটা ঠিক না, কিন্তু এটা মুখস্থ করা ছাড়া তো ওই নাই। তোমার কি পরীক্ষার হলে যায় ঠেকা পড়ছে এত কিছু করে আসার? না, তোমার এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো একটু খেয়াল রাখা।